আজকে মিডিয়া বন্ধুগণ আপনাদেরকে এখানে ইনভাইটেশন দেওয়ার যে মেইন বিষয় সেটা হচ্ছে গতকালকের যে কেন্দ্রীয় বাজেট সেই উপলক্ষে আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে জানান দেওয়া। আমরা সবাই জানি যে গতকাল অত্যন্ত একটা অভ্যদিন ছিল এবং সেটা মাঘ পূর্ণিমা। সেই মাঘ পূর্ণিমা আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি এই লোকসভায় 2026-27 অর্থবর্ষে যে কেন্দ্রীয় বাজেট উনি পেশ করেছেন, সবাই কিন্তু আমরা কালকে টিভির পর্দায় টিভি স্ক্রিনে আমরা সবাই দেখেছি এবং এই নিয়ে উনি টানা নবমবার মানে 9th টাইম উনি কিন্তু বাজেট পেশ করেছেন এবং আমরা এটাও দেখেছি প্রায় 1 ঘন্টা 25 মিনিট উনি এই বাজেট নিয়ে ওনার বক্তব্য রেখেছেন এবং এই যে বাজেট সেটা আমাদের সংসদে 80তম বাজেট সেটা ছিল। এবারের বাজেটে যেটা আমরা দেখলাম, সত্যি আমি খুবই আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে বিকশিত ভারত কে 2047 থেকে বিকশিত তৈরি করার যে টাইমলাইন দিয়েছেন, এই বাজেটের মধ্যে কিন্তু সেটা আমরা তার যে ঝলক সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সেই বাজেটে আমরা যদি দেখি যে আগামী দিনের যে অর্থনৈতিক যে অগ্রগতি এবং তাছাড়া আমরা সামাজিক ভাবে যে উন্নয়নের কথা আমরা বলি সবসময়, যে সমাজের উন্নয়ন আগে প্রায়োরিটি আমাদের কাছে এবং ভবিষ্যতের আমরা কোন দিকে যাচ্ছি, ভবিষ্যতের যে টার্গেট সেই টার্গেটকে নিয়ে গতকালকের বাজেটে যেভাবে বাজেট পেশ হয়েছে, যে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বাজেট পেশ হয়েছে, আলোচনা তো এখন শুরু হবে। আমি এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের মাননীয় বিত্তমন্ত্রী ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামনজিকে ধন্যবাদ দেব। আমরা দেখেছি এবারের বাজেটে বুস্ট টু ইনফ্রাস্ট্রাকচারের বুস্ট করার জন্য সমস্ত বাজেটের মধ্যে কিন্তু সেই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি এবং সেখানে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার তার উপর খুব জোর দেওয়া হয়েছে টু অ্যাক্সেলারেট যে আমাদের আগামী দিনের যে কানেক্টিভিটি এবং লজিস্টিক্স এবং আরবান ডেভেলপমেন্ট তার উপর কিন্তু আমরা এই বাজেটের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এখানে যখন আমাদের বিত্তমন্ত্রীজি ভাষণ দিচ্ছিলেন, উনি বলছিলেন যে ভারতের অর্থনীতি কিন্তু এখন সাংঘাতিকভাবে মজবুত। আমরা সবাই জানি এখন সারা পৃথিবী যেখানে আমরা জিডিপি অন্যান্য দেশের বড় বড় দেশের যে অবস্থা, আজকে আমাদের এত ভালো অবস্থান রয়েছে সেই সম্পর্কে সমস্ত ভারতবাসী জানে এবং আপনাদের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই আমাদের যে উন্নয়নের পথ একমাত্র সেটা যেভাবে এগিয়ে চলছে, একমাত্র আমাদের যে শক্ত যে আমাদের ফাউন্ডেশন যে ভারতীয় অর্থনীতি সেটা কিন্তু মজবুত রয়েছে বলেই এটা সম্ভব হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে উনার যে চিন্তা ভাবনা যে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করা, সেটা কিন্তু এই বাজেটের গতকালকের বাজেটে সেটা কিন্তু সুস্পষ্ট। আজকে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস সেটাও কিন্তু আমরা কালকে আমরা দেখতে পেয়েছি। শুধু তাই নয়, প্রতিটি ফ্যামিলি তাদের যাতে আয় বৃদ্ধি হয় এবং প্রত্যেক মানুষের যাতে তাদের আর্থসামাজিক উন্নয়ন, মান সম্মান সব দিক দিয়ে তাদের উন্নয়ন হয়, সেই দিকেও এই বাজেটে আমরা দেখতে পেয়েছি এবং এখানে আমরা দেখলাম যে সাপোর্ট ফর ফার্মার্স অ্যান্ড রুরাল ইকোনমি, সেখানে কি বলছেন, এনহান্স অ্যালোকেশন ফর ইরিগেশন, এগ্রিটেক অ্যাডপশন অ্যান্ড রুরাল এমপ্লয়মেন্ট স্কিম, এই ধরনের
যে ব্যবস্থা এবারের বাজেট আমরা দেখতে পেয়েছি। কৃষি উন্নয়নের বাজেট আমি বলবো, এবারের বাজেট কিন্তু কৃষি উন্নয়নের বাজেট। মাননীয় প্রধানমন্ত্রী যে সবসময় বলতেন যে আমাদের কাছে চারটা খালি জাত, একটা হচ্ছে গরিব, একটা হচ্ছে মহিলা, একটা হচ্ছে যুবক, একটা হচ্ছে কৃষক। এই যে চার জাতের উপর ভিত্তি করে যেভাবে এবারের বাজেট হয়েছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে যত ধন্যবাদ দেবো ততই কম হবে। যেরকম ওনার চিন্তা ভাবনা সেইভাবেই বাজেট এবার কিন্তু পরিলক্ষিত হয়েছে। কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পায় সেটা সরকার গুরুত্ব দিচ্ছে। কৃষি পরিকাঠামো যাতে আরো শক্তিশালী হয়, ইনফ্রাস্ট্রাকচার যাতে আরো স্ট্রং হয়, সেই দিকেও নজর দেওয়া হয়েছে। আজকে যদি আমরা স্বাস্থ্যের বিষয় দেখি, সেখানেও আমরা দেখলাম যে সকল নাগরিক যারা আছেন তাদের যাদের সাশ্রয়ী মূল্যে, মানে মিনিমাম এক্সপেন্ডিচার অথচ ম্যাক্সিমাম হেলথ কভারেজ, সেটা দেওয়ার এই বাজেটের মধ্যে সেটা আমরা দেখতে পাই। এবং সেখানে যাতে স্ট্যান্ডার্ডাইজ যে হেলথ পরিষেবা সেটা নিশ্চিত করার অঙ্গীকার কিন্তু আমরা সেই বাজেটে আমরা দেখতে পাই। মেন্টাল হেলথ অ্যান্ড ট্রমা সেন্টারের উপর কালকে নিশ্চয়ই আপনারাও দেখেছেন, সেখানে খুব জোর দেওয়া হয়েছে। মেন্টাল হেলথ খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, বিশেষ করে বর্তমানে যেভাবে স্ট্রেস এন্ড স্ট্রেইনের অবস্থা আপনারা সবাই জানেন। তো সেই জায়গার মধ্যে মেন্টাল হেলথের বহু আমরা দেখতে পাই মানুষের মধ্যে, সেখানে এবং ট্রমা সেন্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা ত্রিপুরাতে অলরেডি অলমোস্ট দুটো জায়গায় বাদ দিলে সব ডিস্ট্রিক্টে কিন্তু আমরা ট্রমা সেন্টার করেছি। কিন্তু এই ধরনের বাজেটও আমাদের পক্ষে সুবিধা হলো, স্ট্রেংথেনিং করা যাবে ট্রমা সেন্টার গুলোকে, এবং যেখানে আমরা করতে যাব সেখানেও আরো ভালোভাবে, যেটা আমরা ভাবছি সেই ভাবাটা কিন্তু আজকে ফলপ্রসূ হতে যাচ্ছে। এখানে মেন্টাল হেলথ নিয়ে আমরা অনেক আমাদের নিজের যে বাজেট গত বছর আমরা অনেক চিন্তা ভাবনা করেছি, সেখানে কেন্দ্রীয় বাজেট যেহেতু আছে সেখান থেকে আমাদের কাছেও কিন্তু তার একটা রাস্তা কিন্তু খুলে গেল। আমি মনে করি যে মেন্টাল হেলথের এখানে যদি আরো বেশি স্ট্রেংথেনিং করা যায় সেই বাজেটে আমরা দেখতে পেয়েছি। আমাদের জাতীয় স্বাস্থ্য মিশন এটা বিরাট কভারেজ আমাদের দেয়, এবং এই জাতীয় স্বাস্থ্য মিশনকে যে আরো বেশি শক্তিশালী করা যায় সেই বিষয়েও এবারের বাজেট আমরা দেখতে পেয়েছি। আমরা প্রবীণদের জন্য যে তাদের মেডিকেল কেয়ার সিস্টেম যাতে আরো স্ট্রং হয় এই বাজেটে আমরা দেখতে পেয়েছি। শুধু তাই নয়, ক্যান্সারের 17টি যে ড্রাগস সেগুলো এবং বিরল রোগের 7টি ওষুধ সস্তা এর মধ্যে আমরা দেখতে পেয়েছি, অনেক কম করে দিয়েছে সেটা। আর যেটা আমাদের শিক্ষা, আমরা সবসময় বলি শিক্ষা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, উইদাউট শিক্ষা কিছুই সম্ভব নয়। তো যাতে গুণমান সম্পন্ন শিক্ষা যাদের হয় স্কুল স্তরে হোক, কলেজ স্তরে হোক, টেকনিক্যাল কলেজগুলোতে হোক, সব জায়গায় সেখানেও বিশেষ করে জোর দেওয়া হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যাতে হয় সেই দিকে কিন্তু বেশি আমি দেখেছি যে আমাদের এডুকেশন যে ইনস্টিটিউট গুলো আছে সেখানে বেশি জোর দেওয়া হয়েছে। আমাদের শিক্ষা পরিকাঠামোর যে সম্প্রসারণ ও তার যে মডার্নাইজেশন করা তার উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। সড়ক, রেল, বিমান এবং ওয়াটারওয়ে এগুলো উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিলিগুড়িতে হাই স্পিড রেল করিডোর, এছাড়াও মুম্বাই, পুনে, দিল্লি, বারাণসী, আবার বারাণসী থেকে শিলিগুড়ি, পুনে থেকে হায়দ্রাবাদ, আবার হায়দ্রাবাদ থেকে চেন্নাই, চেন্নাই থেকে বেঙ্গালুরু, পুনে থেকে আবার হায়দ্রাবাদ, এরকম একের পরে আমরা দেখলাম চেন্নাই থেকে বেঙ্গালুরু এগুলোকে হাই স্পিড রেল করিডোর তৈরি করার এবার বাজেটে দেখা গেছে। প্রধানমন্ত্রী গতি শক্তি প্রকল্প একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটাকেও আরো যাতে স্ট্রেংথেনিং করা যায় তারও ঘোষণা করা হয়েছে। এই যুবকদের বিষয়ে আমি একটু আগে বললাম, মাননীয় প্রধানমন্ত্রীজি যে কাজগুলো এবার উনি চিন্তা ভাবনা করেছেন
এবারে বাজেটে সীতারামনজি সেটাও কিন্তু রেখেছেন যে যুব সমাজের যাতে স্কিল ডেভেলপমেন্ট আরো স্ট্রং করা যায়, সেই কর্মসূচি, অনেকগুলো কর্মসূচি নেওয়া হয়েছে। স্বরোজগারকে উৎসাহিত করতে, এন্টারপ্রিনারশিপ যাতে করে, সেলফ রিলায়েন্স যাতে হয়, সেই প্রকল্পগুলো কার্যকর করা হচ্ছে। আরো এটাকে স্ট্রেংথেনিং করার উপরও বেশি জোর দেওয়া হয়েছে। দুর্গাপুরে নয়া শিল্প করিডোরের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা রাখা হয়েছে। আরেকটা বিষয় যেটা নবীকরণযোগ্য শক্তির ব্যবহার, আমরা জানি যে আজকাল যে এনভায়রনমেন্ট আমাদের জন্য একটা প্রচন্ড ইম্পর্টেন্ট বিষয়। তো সেই জায়গার মধ্যে যাতে নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। দূষণ যাতে কমানো যায় সেখানে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মিডল ক্লাস যারা আছেন তাদেরকে এবারে যে কোর ব্যবস্থা যা রাখা হয়েছে, অ্যাডজাস্টমেন্টস ইন ইনকাম ট্যাক্স স্ল্যাব এন্ড ইনভেস্টার ইনসেন্টিভস ফর হোম বায়ার্স টু ইজ দ্য কস্ট অফ লিভিং। কম পয়সায় যাতে যদি বাড়ি ঘর কিনে তাদের জন্য করের অনেক কিছু সুবিধা রাখা হয়েছে। এবং কর ব্যবস্থাকে একটু কর বিষয়টাই থাকে অনেকটা কিন্তু খুব কমপ্লিকেটেড, আমাদের কাছে একটা ভীতি একটা সবসময় কাজ করে। সেখানে যাতে আরো ডিরেগুলেশন, সেটাকে যাতে আর সহজ সরল স্বচ্ছ করা যায়, এবারে বাজেটে সেটা দেখতে পাচ্ছি। করদাতাদেরও বিভিন্ন উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন সংস্কারও আনা হয়েছে। এবং আগে দেখা হতো যদি কোনো কারণে কোনো করদাতা যদি কর ফাঁকি দেয় তাহলে ও কিন্তু ভয় থাক জেল পর্যন্ত যেত। এবার কিন্তু জেল যেতে হবে না, ছোটখাটো ফাইন দিয়ে তার থেকে সে মুক্ত হতে পারে, সেই ব্যবস্থা রাখবে। প্রতিরক্ষা আমাদের কাছে একটা বিরাট বিষয়। এবার আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের যে আর্মি, নেভি এবং এয়ারফোর্স যেভাবে অপারেশন সিন্দুর কাজ করেছে, তখন আমরা কিন্তু সবাই দেখেছি যে প্রতিরক্ষাতে যদি আমরা স্ট্রং না হই তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের, কারণ ইফ ইউ আর স্ট্রং তখন কিন্তু দেখবেন আপনার যদি রেডিও থাকেন আপনার ইউজ করতে হবে না, জানেন যদি আঘাত আসে তাহলে সমস্যা হতে পারে। তো সেইবারে একটা প্রতিরক্ষা খাতে যেভাবে মানে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 1,00,000 কোটি টাকার উপরে, এবারে বেশি কিন্তু রাখা হয়েছে। গত বছরের যে বাজেট 6.81 করোড় ছিল, সেখানে এই বছর রাখা হয়েছে 7.85 লক্ষ কোটি, আর গত 25-26 ছিল 6.81 লক্ষ কোটি টাকা। অর্থাৎ 1,00,000 কোটি টাকার উপরে 15% যদি আমরা দেখি এবার প্রতিরক্ষা খাতে কিন্তু রাখা হয়েছে। এতে করে আগামী দিন আমাদের নাইবারিং কান্ট্রি বা বড় বড় যে আমাদের কান্ট্রিগুলো আছে তারা কিন্তু অনেকটা মানে কি বলবো, এইবারের প্রতিরক্ষা খাতে এত বাজেট রাখলো, তো তারাও কিন্তু সাম এক্সটেন্ট ভিতর সন্ত্রস্ত। যাই হোক, আমাদের তো আগের দিকে এগোতেই হবে। এখানে এবার বারবার যেটা আমি আমি দেখছিলাম সেখানে যে বিজ্ঞান ও প্রযুক্তিকে সমস্ত যেসব ডিপার্টমেন্ট গুলো আছে সেইগুলোর সাথে যুক্ত করার একটা নতুন উদ্যোগ এবার নেওয়া হয়েছে। এআই কে যুক্ত করা এবং বিজ্ঞান ডিজিটাল ইন্ডিয়া সেখানেও আরো স্ট্রেংথেনিং করার বিষয় রাখা হয়েছে। শুধু তাই নয়, এআই যদি কেউ ব্যবহার করে সেখানে এআই দ্বারা শিক্ষার মধ্যে যদি অনেক সময় এআই এর উপরে ভিত্তি করে যদি পড়াশোনা হয় সেখানে কিন্তু ছাড় ছিল না, এটাকে বেস মানা হতো না। এবার কিন্তু এআই এর মাধ্যমে যদি এডুকেশন সিস্টেমে আনা হয় সেটাকে এবার ছাড়পত্র দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভারত সরাসরি ভারতীয় শেয়ার এবার বিদেশিরা কিনতে পারবে, কিন্তু সেটা ছিল না, যদি থাকেও এবার কিন্তু ছাড় দেওয়া হয়েছে। প্রতিরক্ষা খাতের জন্য এবারের যে বাজেট সেটা সত্যি আমি বিত্তমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো, মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেবো। এটা নিড অফ দ্য আওয়ার আমার মনে হয় খুব প্রয়োজন ছিল, কারণ ইফ ইউ আর ইন স্ট্রং হ্যান্ড সো ফার দিস প্রোটেকশন ম্যাটার ইজ কনসার্ন, সিকিউরিটি ইজ কনসার্ন, so in that direction yesterday's budget we have seen that in the same line they have done. এখানে এবার 3টা কর্তব্য ঘোষণা করা হয়েছে। আপনারা নিশ্চয়ই গতকালও আমাকে যখন আপনারা জিজ্ঞেস করছিলেন আমি টু সাম এক্সটেন্ট আমি বলেছিলাম, বিস্তারিত আমি আজকে এই প্রেস কনফারেন্সে আমি বলবো।
এক নম্বর হচ্ছে প্রতিযোগিতা বাড়িয়ে টেকসই অর্থনীতি রাখা। এটা তো আবার প্রান্তিক মানুষের যে লাস্ট মাইলে আছে তাদেরকে উন্নয়ন এবং ওই জায়গার উন্নয়ন, সেইগুলো সেখানে ইনফ্রাস্ট্রাকচারই হোক যাই হোক সে তার কর্তব্য, দিস ইজ ডিউটি। মানে আমাদের সরকারের এবার বাজেটে সেটা ডিউটি, এবং সেইভাবে এই এক নম্বরে আমরা এই তিনটি কর্তব্যের মধ্যে একটা। আরেকটা হচ্ছে মানুষের সক্ষমতা যাতে গড়ে এবং তার জন্য অংশীদার হওয়া, নিজে তার সক্ষমতাও বাড়বে আবার তার পার্টনারও হবে, তার জন্য পরিকাঠামো উন্নয়ন ও সংস্কার, এই 2 নম্বরে রাখা হয়েছে। 3 নম্বরে আমি প্রথমেই যেটা বলেছিলাম যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেটা কিন্তু এই 3টা যে কর্তব্য তার উপর ভিত্তি করে এবার বাজেট তৈরি হয়েছে। আর 6টা বিষয়ের উপর এবার কিন্তু বাজেটে আমরা দেখলাম যে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একটা 7টি কৌশলগত শিল্পে যাতে উন্নয়ন বাড়ানো যায়, মেইন কিছু জায়গা আছে যেগুলো আমাদের উন্নয়ন বাড়াতে হবে। পুরনো শিল্প সেগুলো অনেক জায়গার মধ্যে বন্ধ হয়ে আছে, সেগুলোকে পুনরুদ্ধার করা। আর এমএসএমই, আমি গতকাল যখন দেখছিলাম আমি ভাবছিলাম এটা খুব যে ক্ষুদ্র শিল্পগুলো যে আছে তার সেগুলোকে যাতে আরো স্ট্রেংথেনিং করা যায়, তার জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। এতে করে আমাদের যে ছোট ছোট আমাদের মতো রাজ্যে যে এমএসএমই সেক্টর গুলো আছে, বড় বড় ইন্ডাস্ট্রি আমাদের এখানে নেই, সেই সেক্টর গুলো অনেকটা কিন্তু উন্নত হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের তো আমি বললাম আগে। আর শুধু উন্নয়ন করলে হবে না, এটা লং লাস্টিং এবং দীর্ঘমেয়াদী যাতে হয় সেই বিষয়টা রাখা হয়েছে। শুধু তাই নয়, সিটি যে ইকোনমিক রিজিয়ন, এই 6টি বিষয়ে অগ্রাধিকার রাখা হয়েছে। আজকে আমরা দেখলাম যে জি রামজি নিয়ে অনেক হইচই করে। আর কালকে দেখলাম আমি দেখছিলাম যে খাদি আর হ্যান্ডলুমের উপর জোর দিতে গিয়ে মহাত্মা গান্ধীর স্বরাজযুদ্ধ ও চ্যালেঞ্জ মোড মেগা টেক্সটাইল পার্ক করছে এবারে। শুধু তাই নয়, মহাকাশ খাতে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেখানেও জোর দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সেখানে 4টি টেলিস্কোপের, আর আমাদের মতো এসব ছোটখাটো টেলিস্কোপ নয়, এটা বিরাট দাম, এরকম 4টে টেলিস্কোপও কিনা আমি যেটা শুনেছি কালকে ব্যবস্থা রয়েছে। ত্রিপুরার জন্য অত্যন্ত খুশির বিষয় যে বুদ্ধিস্ট সার্কিট এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, মণিপুর, সিকিম, আসাম এবং ত্রিপুরা, এটাকে একটা বুদ্ধিস্ট সার্কিট করবে। এতে কিন্তু পর্যটন অনেক বেশি বাড়বে বাইরের থেকে, মানে এই সার্কিটের ভিতরে কিন্তু সবাই আসবে, এবং বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার বহু যারা বুদ্ধ ধর্মাবলম্বী তারা কিন্তু আসবে এখানে, ত্রিপুরাকেও জানবে, নর্থ ইস্টকেও জানবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জি কালকে যখন ব্রিফিং দিচ্ছিলেন, উনি আমাদের বিত্তমন্ত্রী জি তো বলেছেন, উনি বলছিলেন যে ট্যুরিজমের উপরে আমাদের সবচেয়ে বেশি ফোকাস, এবং সেটা কিন্তু আমরা দেখতেও পেয়েছি। এবং বিশেষ করে উনি বলছেন যে নর্থ ইস্টার্ন জোনে ট্যুরিজমের আমাদের ডেভেলপমেন্ট করতে হবে, কারণ এখানে প্রাকৃতিক দিক দিয়ে হোক, আমাদের হেরিটেজের হোক, ইকো সিস্টেমই হোক, সব দিক দিয়ে আমাদের মন্দির বা বিভিন্ন রিলিজিয়াস এখানে প্রচুর। তো এইগুলোর উপরে যদি আমাদের জোর দেওয়া হয় তাহলে প্রচুর পর্যটন বাড়বে, আর্থসামাজিক উন্নয়নও সেটা হবে। আজকে নর্থ ইস্টার্ন জোনে সেটা নিশ্চয়ই আমরাও সেই সুযোগটা পাবো যে 4,000 ই পাস দেওয়ার কথা আমরা গতকাল শুনেছি। আমরা বায়োফার্মার কথা শুনলাম কালকে, প্রায় বায়োফার্মার উপর জোর দেওয়া হয়েছে, প্রায় 10,000 কোটি টাকা এর মধ্যে মানে বরাদ্দ রাখা হয়েছে। আয়ুর্বেদিক ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, প্রায় আয়ুর্বেদিক ইনস্টিটিউট তো 3টা হবেই, পাশাপাশি এজ এ হোল এটা আরো ক্লারিফিকেশন আগামী দিনে আমরা বুঝতে পারবো যে আয়ুর্বেদিক ক্ষেত্রে 10,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আবার 3টি এইমসও করছেন, নতুন 3টি এইমস। এবং ছোট যে শহর, আমাদের মতো যে ছোট শহরগুলো আছে, আমাদের যেমন 20টা শহর আছে ত্রিপুরাতে, তো এই 20টা শহর আমি আশা করি যে আমাদের সত্যি এই শহরও সেখানে ইনফ্রাস্ট্রাকচার হবে। আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন না, এর উপর ভিত্তি করে আমরাও সেটা দাবি জানাতে পারি। তো সেখানে প্রায় 5,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
কার্গো শিল্পের জন্য যে ফ্রাইট করিডোর, যে হাই স্পিড অ্যান্ড হাই ক্যাপাসিটি রেলওয়ে করিডোর, সেগুলো মানে সেখানে যা দেখলাম আমি, তার উপরেও কিন্তু কার্গো শিল্পের জন্য অনেকটা জোর সেখানে রাখা হয়েছে। সেমি কন্ডাক্টর আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এখন আছে, সেমি কন্ডাক্টর ছাড়া হবে না। এবং এই সেমি কন্ডাক্টর উপরও প্রায় 40,000 করোড় রাখা হয়েছে। আমাদের 16,000 সেকেন্ডারি স্কুল করা হবে, নিশ্চয়ই আপনারাও সমস্ত ভারতবর্ষের মধ্যে 16,000-এর মতো সেকেন্ডারি স্কুল করবেন। এবং মৎস্য আমাদের জন্য, ত্রিপুরার মানুষ কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখেন, ত্রিপুরার মানুষ কিন্তু সবচেয়ে বেশি ফিশ ইটার। আমরা ভাবি কি যে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল এরকম, অন্যান্য, তো সেই জায়গায় 500 রিজার্ভার সেটা করা হবে সারা ভারতবর্ষে। ইকুইটি শেয়ার, যেটা you will be the part and parcel of any companies, but so far this share matter is concerned. সেখানে 10,000 কোটি টাকা ইকুইটি শেয়ার এবার এই বাজেটে সংস্থান রাখা হয়েছে, সেটা প্রস্তাব রাখা হয়েছে। মেডিকেলে, যাতে মেডিকেল পড়াশোনায় হোক বা যারা ওখানে ট্রিটমেন্ট নিতে যায়, সেখানে টিডিএস রেট কিন্তু অনেকটা কম করে দিয়েছে। এবং যারা বিদেশে ভ্রমণ যাত্রা করেন, বিদেশে যারা যায়, সেখানেও টিসিএস যেটা আছে, যেটা ট্যাক্স কালেকশনের সোর্স, সেটা 5% থেকে 2% কম। তো যারা বিদেশে যায় এদের কিন্তু অনেকটা সস্তা হবে। মেজর পুশ টু এমপ্লয়মেন্ট ইনসেন্টিভ টেক্সটাইল সেক্টরে দেওয়া হয়েছে, মেগা টেক্সটাইল হাব হচ্ছে। এবং আরেকটা যে বড় বিষয়, সেটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাকসেপ্ট 16 Finance Commission's recommendation to retain vertical share of devolution at 41%. অর্থাৎ মোট আয়ের, দেশের মোট আয়ের 41% রাজ্যগুলোকে দেওয়া হবে। এটা আমাদের জন্য নিশ্চয়ই একটা আনন্দের বিষয়। এবং আমার মনে হয় এবারের যে বাজেট, এটা সত্যিকারের অর্থে এটা জনমুখী বাজেট, সাধারণ মানুষের বাজেট, এবং সমস্ত মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে, স্বাগত জানাচ্ছে। এবং এটা আগামী দিনের ভবিষ্যৎ পরিকাঠামো, এটা ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ও মানব সম্পদকে বিনিয়োগ জোর দেওয়ার উপর ব্যবস্থা। এবং এই বাজেট যেভাবে পেশ হয়েছে, আমি আশা করি যে এতে করে সাধারণ মানুষ এবং বিশেষ করে নর্থ ইস্টার্ন জোন এবং ত্রিপুরার মানুষ খুব খুশি। এবং আমি আবার যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে মার্গদর্শনে আমাদের বিত্তমন্ত্রীজি সীতারামনজি যেভাবে এই বাজেটটা গতকাল পেশ করেছেন, এর জন্য ওনাকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটা প্রশ্ন বাজেটের বাইরে, বিশ্রামগঞ্জে একটা নগর পঞ্চায়েত নিয়ে একটা প্রশাসনিক সংঘাতের বিষয় সামনে আসছে, যে এডিসির এলাকা দখল করছে ত্রিপুরা সরকার। আপনার শরিক দল ত্রিপুরা বন্ধার সুপ্রিমো পোস্টও করেছে সোশ্যাল মিডিয়াতে, বিষয়ে একটু দেখুন, কনফিউশন করা অনেকের, মানে অনেক ধরনের অনেকের কাছে কিছু একটা আমার বাড়ির পাশে থাকলে ভাবে এটা আমার জায়গা, কিন্তু সরকার তো এরকম কাজ করবে না। সমস্ত এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, তারপর আমরা ডিসিশনে এসেছি। এখানে জিপি খালি আছে, মানে পঞ্চায়েত থেকে, কিন্তু শুধু পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকেই সেটাকে এনওসি দিয়েছে। বিসির কোনো প্রশ্নই আসে না, বিসির কোনো টাচ, মানে কোনো জায়গায় টাচ নেই। কাজেই এটাকে মানে ইচ্ছে করেই এটা ইয়ে করার জন্য, কনফিউজ করার জন্য এটা বলছে, আসলে সেরকম না। ধন্যবাদ। ত্রিপুরা এবং নর্থ ইস্ট বাজেটে কি বললাম তো, একটু আগে বললাম তো। ধন্যবাদ সবাইকে। আমার কোশ্চেন ছিল, আপনি প্রায় সংসদীয় দলে যা জনসভা করতে সবসময় বলতেন যে 28 মানে এডিসি দখল করার একটা মানে দাবি করছেন না, তো সেদিকে মথার তরফ থেকে বলছে কিছু কেউ ঘুষ নিয়ে দেয়। তো এই ব্যাপারটা আপনার 28 যে দাবি করছেন, এটা মানে কতটা বাস্তবায়িত হবে বলে মনে করছেন? দেখুন, আমরা যখন পরীক্ষা দিই বা আমাদের ছেলে মেয়েরা যখন পরীক্ষা দেয়, 100 নাম্বার দিয়ে কিন্তু 100% যাওয়ার জন্যই পরীক্ষা দেয় সবাই, ঠিক না? তো এখানে কথা হচ্ছে, তো মার্চ তো 28টা সিট, 28টা সিটের কোথায় আমরা বলবো? এর জন্য বলছে 28টাতে আমরা জিতবো। এখন আমরা জিতবো, এটা কি জিতবে আমরা বলছি তো,
আমরা জিতবো। এবং গত যে 2021-এর ইলেকশন এডিসি, দেখুন আমরা মাত্র 11টাতে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি, সেখানে 11টার মধ্যে আমরা 9টা কিন্তু জিতেছি। ভাবুন আপনারা, এর মধ্যে আরেকজন যিনি আমাদেরই ছিল, সে নির্দল হয়ে দাঁড়িয়েছিল, পরবর্তী সময় আমাদের সাথে 10টা আমরা জিতলাম আর 2টো ফ্রেন্ডলি। তাহলে আমি যদি তৎকালীন সময়ে আমরা যেভাবে মানে যে কোনো কারণে হোক আমরা যেভাবে অ্যালায়েন্সটা করাতে, এবং যে অ্যালায়েন্স পার্টনার যাদেরকে আমরা দিলাম 17টা, তারা কিন্তু একটাও জিতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে সিপিএমও সেখানে 0, কংগ্রেসও 0। তো এটার উপর ভিত্তি করে আমরা বলছি যদি আমরা 28টাতে আমরা লড়ি তো নিশ্চয়ই আমরা 28টাতে জিতবো। 21 স্ট্র্যাটেজি তাহলে ভুল ছিল। না, আমি সেটা বলবো না। এক এক সময় স্ট্র্যাটেজি এটা তো এরকম না, অনেক সময় পলিটিক্সে তো অনেক সময় অনেক জিনিসই হয়, একটা পার্টিকুলার একটার উপর ভিত্তি করে সবসময় আমরা চলি না, এবং তার থেকে আমাদের শিক্ষাও কিন্তু নিতে হয়। তার উপর ভিত্তি করে আজকে আমরা 28-এর কথা বলছি। এবং সেখানে যারা আমাদের অ্যালায়েন্স পার্টনার, যারা এখন বেশি করে বলছে বিষয়, এডিসিতে এটা বোঝার বিষয় আছে। এডিসিতে আমরা কিন্তু অপোজিশনে, আমাদের এখানে আছে অ্যালায়েন্স, তো সেটা 28-এ দেখা যাবে। কিন্তু আমরা কিন্তু এখন অপোজিশন যেহেতু আছি, তো এখানে আমরা সেইভাবে আমরা কথাবার্তা বলছি, আমরা চিন্তা ভাবনা করছি। আপনারা 28 কথা বলে রেবতী বাবু আপনার পাশে হাসছেন, এডিসিতে ফেস কি হবে? না, আমি তো বললাম তো আমরা 28-এ না ফেস কি হবে, পার্টির ফেস কি হবে? এটা তো পরে ফেস কি কথার সঙ্গে কি থাকছে না মানে আমাদের ফেস মেইন হচ্ছে কাজ, পদ্মচিহ্নই হচ্ছে আমাদের মেইন ফেস, আর কাজ আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাঝখানে কেউ নেই। আমরা তো সব নিয়ে খালি দেখাবো যে আমি কাজের বিনিময়ে আপনাদের কাছে এসেছি। আর কালকেও আমি বলেছি, দেখুন জনজাতির উন্নয়ন যদি দেখতে হয়, কারণ কমিউনিস্টরা অলরেডি টেস্টেড, আর এর আগে ছোটখাটো যেসব লোকাল পার্টি হয়েছে, আগের কথা বলছি, সেখানেও টেস্টেড। তো রইল কে? এবার যারা চালাচ্ছেন তারাও টেস্টেড। তাহলে টেস্টের জায়গায় এখানে বিজেপি যেহেতু বহু জায়গার মধ্যে, প্রথম তো 3টে মাত্র সিট ছিল, আপনারা সবাই জানেন, এই আমাদের সংসদের দিক দিয়ে যদি বলি আমরা, পার্লামেন্টে, সেই জায়গা থেকে আজকে কোথায় চলে গেছে। তো আস্তে আস্তে করে মানুষের বিশ্বাস বাড়ছে। কিন্তু আমাদের উপরে যদি একবার বিশ্বাস দেয়, জনজাতিদের এই যে বিভ্রান্ত করার এতদিন রাজনীতি দেখেছি, আমরা একবার যদি সুযোগ পাই, রিয়েল মানে এডিসি এলাকায় কি ডেভেলপমেন্ট হবে সেটা আপনারা সবাই দেখবেন। কথার সঙ্গে কি অ্যালায়েন্স থাকছে না, সেটা তো আমি কি বললাম বুদ্ধ সার্কিটে মানে আমাদের ত্রিপুরার কি সম্ভাবনা রয়েছে? তো আপনারা সবাই জানেন যে সাউথে আছে, বক্সনগরে আছে। তো এই যে আমাদের সেখানে যারা বুদ্ধা টেম্পল গুলো আছে, সেগুলো কিন্তু মানে সেগুলো একসাথে কিন্তু সার্কিট হবে, সেটার উপরেই জোর দেওয়া হয়। এবং বহু পিলগ্রিমস আছে যারা এখনো বাংলাদেশে আছে, মানে বুদ্ধিস্ট, তারাও কিন্তু এখানে আছে। এবং সাউথ ইস্ট এশিয়ার বহু জায়গা আছে, আপনারা সবাই জানেন, সেখান থেকেও এই ধর্মাবলম্বীরা যারা আছেন, এছাড়াও সাধারণ অন্যান্য ধর্মের যারা আছেন তারাও কিন্তু আছে। এটা একটা বিরাট আমাদের জন্য একটা ব্যবস্থা হচ্ছে। স্যার, আরেকটা জিনিস আপনি সম্প্রতি বলেছেন যে আমাদের আগের পদদর্শিতার কারণে চাকলা রসুনাবাদের যে জমিটা আমরা হারিয়েছি, এটা মানে কাদের পদদর্শিতা? না, এগুলো তো অনেক তো হিস্ট্রি তো আমরা পড়বো না, হিস্ট্রি দেখে আমরা তো নিশ্চয়ই এগুলো বুঝতে পারছি। পুরো আজকে যদি পুরো ত্রিপুরাটা মানে তার যে বাউন্ডারি ছিল সেটা যদি পুরোটা এখানে চলে আসতো ইন্ডিয়াতে, তাহলে তো আজকে আমরা যেগুলো হারিয়েছি, আজকে চাকলা রসুন বাদই হোক, নোয়াখালী হোক, কুমিল্লাই হোক, বা আমাদের যে এই ওয়েস্ট চিটাগাংয়ের যে পোর্ট, তারপর এইগুলো আমাদের নদী নালা এবং উর্বর জমি, সেগুলো তো আজকে ত্রিপুরাতে থাকতো। পাহাড়টা আর কিছু সমতল জায়গা খালি ত্রিপুরাতে এসছে। তো আমাদের জন্য এটা তো একটা মানে সমস্যা হচ্ছে, যে কারণে ল্যান্ডলক হয়ে গেল না, সেটা মানে 4/3 আমরা বাংলাদেশ দ্বারা গেল। তো সাউথ ইস্ট এশিয়ার যেটা প্রবেশদ্বার আমাদের কিন্তু আজকে ত্রিপুরাটা হয়ে গেল। যদিও
আমরা অলরেডি আগের যেমন বাংলাদেশের যিনি সরকারে প্রধান ছিলেন ওই সময়ে আমরা যে মৈত্রী ব্রিজ অলরেডি তৈরি আছে, কানেক্টিভিটি রেল রোড, তো এগুলো যখন হবে আশা করি আগামী দিনে সেগুলো বলিষ্ঠ হবে। Coming back to the ADC again, sir, you have categorically said it will be on development that the issue in this election. But repeatedly, the ADC, those who are in the government, they say the fund allocation is less. You say it has been more than what they deserve. But there has been no uses those are coming. But the CEO categorically said that they had asked or requested you to be there in meeting, but you did not attend those meetings. How do you counter that? Just tell me, the political situation at present, the scenario, if you say already in assembly, I already categorically I have mentioned that what percentage of money we are giving to ADC. You see, in 2025-26 budget, we have already given about 39.06% to ADC. ADC area, particularly this tribal areas. And in 2025-26, this budget allocation, there also it is going to be up about more than 40%. And you see, there are some committed expenditure. For example, you have to give the salary of your government. Then this social pension, you have to pay. You ought to give. Then this pensioners, you have to pay. Then you have to pay. You have to repay this interest also. So if you remove that one, out of these we are giving this one. So they do not understand. They don't want to. They don't want to understand what calculation we are giving. Intentionally, they do not try to understand. But calculation says whatever we are giving, not only that. After 2018, when our government already had come to the power in the state, for development of hospital, my predecessor already had given 30 crore for development of the hospital in Kumlo. And few months back, I have given 30 crore again. Out of those, you see, for the development of this only for ADC or this tribal area, we have taken the fund from the World Bank, about 1,400 crore. Road, school, and then this electricity, everything. Then for this element project, 1,700 crore we have taken. And that is also for this tribal areas, development and all. So what they say, you see they are not giving properly. And everybody knows what is happening there. You see, there are some employees who have already retired. So they are not giving their pension. This is not our liabilities. You have already engaged them, and without taking the consultation of our finance department. So this is your job. We almost on a total money, most of the money we are getting from the central. So this is your deficit in your finance management. So this is your problem. So here we are also separately for the salary purpose. Committed. So central government, they are not paying us for salary. Then this for development separately they are not given. So you have to manage like that. So your management system is at fault. So this is your problem. This is not our problem. Their complaint is that the money is being utilized by the state government, but the ADC is not getting that. No, you know it is. স্যার, আরেকটা প্রশ্ন। আপনারা এসে অনেক কিছু আমাদের মানে আগের যেসব জিনিসগুলি হারিয়ে যাচ্ছিল, যেমন গতকালকে জ্যাকসন গেটের একটা ইয়ে করেছে, স্কুলের পেছনে দেখলাম একটা রাজ্যাভিষেকের একটা ইয়ে করে, Coronation. ওইটাকে কি মানে আনা করবো এটা? নিশ্চয়ই করবো। আচ্ছা, তো আবার আপনাদের আমলে দেখা গেল যে মহারাজার আমলের যে মানে মেয়ে কন্যা যে অনন্য মোহিনী, ওনার নামে যে রাস্তাটা ছিল ওই রাস্তাটার নাম পরিবর্তন করে
মানে আপনাদের একজন নেতৃত্বে এটা ওই আইজিএম চৌমনি থেকে টিআরসি চৌমনি কবি অনন্য মোহিনীর রাস্তা ছিল আর কি, যিনি ত্রিপুরা প্রথম মহিলা কবি ছিলেন এবং রবীন্দ্রনাথের সান্নিধ্যেও উনি ছিলেন। ওইটাকে চেঞ্জ করে কবি শ্যামাপ্রসাদ মুখার্জি সম্ভবত রাখা হয়েছে। এটা হ্যাঁ, এটাকে নিয়ে আপনি কি বলবেন? Regarding that matter, I don't have any idea. I have to inquire, then I can tell you. ধন্যবাদ সবাইকে। আগরতলা শহরে যে ইনফ্রাস্ট্রাকচারে কাজ চলছে মোটামুটি টার্গেট কবে নাগাদ শেষ হবে কোন পর্যায়ে আছে? না, নতুন সেক্রেটারি এসেছেন, আমি কালকেও কথা বলেছি ওনার সাথে, আমি বলেছি তাড়াতাড়ি করে বৃষ্টির আগে কমপ্লিট করার জন্য। এবং উনি বলছেন যে দিনের বেলা কাজ করাটা একটু সমস্যা হয়, রাতের দিকে কাজটা করতে হবে, আদারওয়াইজ মানুষের আসা যাওয়ার খুব সমস্যা হয়। উই আর মনিটরিং, আপনারা দেখবেন যে অনেকটা কিন্তু এগিয়ে গেছে কাজ। কাজ কিন্তু এত সহজ না কাজ করা, মানে পাইপ লাগানো সমস্ত আগরতলা সেন্ট্রাল আগরতলা যে সমস্ত ইলেকট্রিসিটির লাইন, গ্যাসের লাইন, সমস্ত লাইনগুলো একটা পাইপের মাধ্যমে যাবে, সেগুলো ফিট করা বলার করা ডিফিকাল্ট কিন্তু। বাজেট নিয়ে আর করুন। বাস। অনেকগুলো প্রশ্ন বাজেট নিয়ে স্যার অনেক প্লিজ স্যার ধন্যবাদ। আমি